লাইক উইদিন 24 আওয়ার্স আই ট্রাই টু রিপ্লাই। হ্যাঁ, 24 আওয়ার্সের মধ্যে রিপ্লাই দিই। যদি কোনো কারণে 48 আওয়ার্সের মধ্যেও রিপ্লাই না পাও, ইন দ্যাট কেস তুমি আবার আমাকে মেলটা পাঠাতে পারো। বাট দেয়ার ইজ ওয়ান থিং ইউ মাস্ট ফলো ফর ইউর ইমেইলস, হুইচ ইজ ইমেইল যে লিখবা তোমরা, ইমেইলের সাবজেক্ট লাইনে, ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই তোমাদেরকে এই কথাটা লিখতে হবে, অর্থাৎ CSE 215 সেকশন 7। হ্যাঁ, লিখে এরপরে তুমি তোমার সাবজেক্ট লাইন যা দরকার সেটা লিখবে। অর্থাৎ প্রথমে CSE 215 সেকশন 7 এই আন্ডারস্কোর সেকশন 7 এই কথাটা লেখা থাকতেই হবে, বিকজ আই গেট আ লট অফ ইমেলস। তোমরা যদি এইভাবে ফিল্টার এইভাবে লেবেল না দাও, তাহলে আসলে আমার ইনবক্সে ফিল্টার করে সে পাবে না, এবং মোস্ট মানে সবচেয়ে বেশি চান্সেস আছে যে তোমাদের ইমেলটা জাঙ্ক কিংবা মানে স্প্যামের ভেতরে চলে যাবে আর কি। হ্যাঁ, কিংবা ডিলিট হয়ে যাবে। সো ইউ মাস্ট পুট দিস ইন সাবজেক্ট লাইন। এইটা ছাড়া ইমেল করলে কোনো নিশ্চয়তা নাই যে তুমি আমি ইমেলটা পাবো কিনা কিংবা তুমি রিপ্লাই পাওয়া কিনা, বাট you must use this. So, and in what issues you will email? So anything regarding your academic issues. So like তুমি attendance, তুমি কোনো কারণে অ্যাবসেন্ট আছো, you can inform me. মানে কয়েকদিন ধরে অ্যাবসেন্ট, হ্যাঁ, সো ডেফিনেটলি ইনফর্ম মি। কোনো কুইজ মিস যাচ্ছে, কেন মিস যাচ্ছে, ইউ ক্যান ইনফর্ম মি। মিড টার্ম ডেফিনেটলি, মানে মিড টার্ম মিস গেলে সেটা তো আগে সাথে সাথেই জানাতে হবে, স্যার আমার মিড টার্ম এই কারণে মিস হয়েছে, এবং সেক্ষেত্রে এটা যদি মানে কোনো ভ্যালিড রিজন হয়, সো হ্যাঁ সেক্ষেত্রে আমরা দেখতে পারবো। এছাড়াও যে কোনো প্রবলেমে, লাইক কোন একটা প্রোগ্রাম রান করতে প্রবলেম হচ্ছে, কিংবা আমার স্লাইডে আছে তুমি বুঝতে পারো নি, কিংবা কোনো একটা ইস্যু, সো এইসব ইস্যু নিয়েও তুমি ইমেইল করতে পারো। হ্যাঁ, সো ইমেইল ইজ দ্য বেস্ট মিডিয়াম টু গেট মি। সো যেটা বলছিলাম যে অবশ্যই সাবজেক্ট লাইনে এটা লিখতে হবে। আচ্ছা, এটা একটা। দ্য সেকেন্ড থিং ইজ অ্যাবাউট আওয়ার অ্যাকচুয়ালি অফিস আওয়ার। আমার একটা অফিস আওয়ার থাকবে, যেটা আমি আসলে নেক্সট উইকে ডিক্লেয়ার করবো। সো পার্টিকুলারলি ওই অফিস আওয়ারে আমার একটা গুগল ক্লাসরুমের কোড দেওয়া থাকবে। সো সেই ক্লাসরুমে এসে তুমি আমার সাথে ডিসকাস করতে পারবা। সো কেউ আগে ইমেল দিয়ে আসলে ভালো হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি থাকবো। আর না হলে আমি মোটামুটি ওই টাইমটাতে ওই ক্লাসরুমের জায়গাটাতে বসে থাকি। কেউ যদি তোমার কোনো প্রবলেম নিয়ে আসো, সো ওখানে তুমি তোমার স্ক্রিন শেয়ার করে দেখাতে পারো, কিংবা মানে প্রশ্ন করতে পারো। সো বেসিক্যালি সেটা হচ্ছে এই ক্লাসরুমের মতোই হবে। তুমি ওখানে এসে তোমার প্রবলেমটা বলতে পারবে। সো এটা হচ্ছে আমার অফিস আওয়ার, যেটা আমি নেক্সট উইকে দিয়ে দিব। এই উইকে টাইম, কোর্স এগুলি সব একটু শাফলিং হচ্ছে, এগুলি হওয়া শেষ হলে নেক্সট উইকে আমি দিয়ে দেব। সো তারপরে কোর্স সামারি, কোর্স অবজেক্টিভ, এগুলি তো মানে কমন জিনিসপত্র সব কোর্সে থাকে। কোর্স আউটকাম, ডেসক্রিপশন, এগুলো তোমরা নিজেরা পড়ার ইচ্ছা থাকলে পড়ো, খুব একটা জরুরি না পড়া, বাট পড়লে তোমার আইডিয়া হবে হয়তো বা যে হ্যাঁ ঠিক আছে অ্যাকচুয়ালি কি এক্সপেক্ট করতেছে। ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ হিয়ার, হার্বার্ট শিল্ডের 10th এডিশনটা এখানে বলা হয়েছে জাভা দ্য কমপ্লিট রেফারেন্স। দিস ইজ আওয়ার টেক্সট বুক। হ্যাঁ, টেক্সট বুক হিসেবে আমরা হার্বার্ট শিল্ডের জাভা দ্য কমপ্লিট রেফারেন্স এই বইটাকে ইউজ করব। দিস ইজ মানে ইজিলি অ্যাভেলেবল ইন ইন্টারনেট। 10th এডিশন, 11th এডিশন, 9th এডিশন, বিভিন্ন এডিশন আছে। সো যে কোনো একটা এডিশন, লাস্টের দিকে অর্থাৎ 9, 10, 11 যে কোনো একটা এডিশন নিলেই হয়। এইসব এডিশনে আমরা যেই জায়গাগুলি পড়বো সেখানে কোনো ডিফারেন্স তেমন একটা নাই। তো যে কোনো একটা এডিশনের বই নিলেই হয়। লিয়াং এর আরেকটা, ড্যানিয়েল লিয়াং এর আরেকটা বই আছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ম্যান্ডেটরি টু মাচ। তোমরা এই বইটাই টেক্সট বুক হিসেবে ফলো করবা। সো বেসিক্যালি আমি স্লাইডে যা পড়াবো সেই জিনিসটাই যদি আরবার এক্সপ্লেনেশনটা একটু ভালো মতো বুঝতে চাও, পড়তে চাও, সেক্ষেত্রে তোমরা বইটা এটা ফলো করবা। কোর্সের স্লাইড গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে, এমনকি আমাদের যে রেকর্ডিং সেটাও গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়ে দেওয়া হবে। আমরা এখানে নেটবিনস অথবা এক্লিপস নামে দুইটা আইডি আছে। ফর এক্সাম্পল তোমরা সিতে যখন প্রোগ্রামিং করতে কোড ব্লকস ইউজ করতাম, এখানে আমরা কোড ব্লকস ইউজ করব না, আমরা এখানে ইউজ করব হচ্ছে নেটবিনস অথবা এক্লিপস। ঠিক আছে, ডিপেন্ড করে যে তোমাদের আসলে তোমাদের ল্যাবে কোন ইনস্ট্রাক্টর পড়বে। কোনো ইনস্ট্রাক্টর এক্লিপস পছন্দ করে, কেউ নেটবিনস পছন্দ করে। দুইটা আসলে সেম, তেমন মেজর কোনো ডিফারেন্স নাই। ইটস জাস্ট পার্সোনাল চয়েস, হ্যাঁ, কে কোনটা পছন্দ করে এরকম আর কি। তো এর উপর বেস করে আমরা হয় নেটবিনস অথবা এক্লিপস দুইটার একটা ইউজ করব।
এখানে ওয়েটেজ ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, ক্লাস অ্যাটেন্ডেন্সে 5%, আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে 20%, কুইজ থাকবে 20%, মিড টার্ম 20, ফাইনাল 20, আমাদের একটা ভাইবা যেটা লাস্ট টার্মে ইন্ট্রোডিউস হয়েছে আমাদের সবার, সো একটা ভাইবা হবে সেটাতে 15%, এইভাবে করেই হবে। এরকম করে ল্যাবের ওয়েটেজটাও দেওয়া আছে। তবে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাকচুয়ালি ইট মে চেঞ্জ, দ্যাট মিনস হচ্ছে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অন অর ইয়োর ওভারঅল পারফরমেন্স অন দ্য কোর্স। তো এইখানে এই জিনিসগুলো একটু ওয়েটেজগুলি আপ ডাউন হতে পারে, কোনোটা বেশি কোনোটা কম হতে পারে, বাট দিজ আর দ্য এভালুয়েশন ক্রাইটেরিয়া, হ্যাঁ, এগুলির উপর বেস করে তোমাদের মার্ক হবে, দ্যাটস ফর শিওর। আচ্ছা, সো এখানে টেন্টেটিভ ক্লাস প্ল্যানটা দেওয়া আছে, ইফ ইউ লুক ক্লোজলি। সো বেসিক্যালি আমরা 21টা লেকচারস হবে সেরকম একটা আইডিয়া আমরা নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে এর মধ্যে মিড টার্ম আছে, এর মধ্যে একটা মিড টার্ম আছে, মিড টার্ম উইক, তারপরে কুইজ 1, কুইজ 2। সো ইউ সি লেকচার নাম্বার 5 সেখানে আসলে কুইজ 1 হবে, হ্যাঁ। লেকচার নাম্বার 10 সেখানে আসলে প্রথমে পার্টে কুইজ 2 হবে। সো 16 এ কুইজ 3 এবং 20 তে কুইজ 4। সো আমাদের বেসিক্যালি 4টা কুইজ হচ্ছে এবং 3টা এভারেজ হবে, বেস্ট 3 এর এভারেজ হবে। very important thing, no plagiarism, হ্যাঁ, plagiarism is not allowed at all. আমি আসলে প্লেজারিজমটা খুব একটু লাইক কি বলবো যে বেশ ভালো রিগারাসলি আমি চেক করি, মানে ভালোভাবে চেক করি। সো ডু নট টেক রিস্ক। তোমার এবং তোমার ফ্রেন্ডের কোড যদি 100% সেম হয়ে যায় সেক্ষেত্রে তোমরা দুজনেই 0 পাবা, বিকজ আই ডু নট নো হু ইজ দ্য সোর্স এন্ড হু ইজ দ্য কপিড ভার্সন। So I mean, who got the copied version? So that's why both of you will actually get 0. So এইটা একটা একটু খেয়াল রাখবা, তোমরা কখনোই প্লেজারাইজ করবে না। And the second one is তোমার আমার যদি এরকমও মনে হয় যে ফর এক্সাম্পল তুমি তোমার ফ্রেন্ডের কোড নিয়ে জাস্ট ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিয়ে কোড সাবমিট করে দিচ্ছ, so in that case also, like if I am convinced, I will take it as plagiarism and I will give complete 0. Okay, so plagiarism is heavily penalized, হ্যাঁ, এটা আবারও বলেছি, plagiarism heavily penalized. মিড টার্মের রিটেক পসিবল হতে পারে, ফাইনালের কোনো রিটেক পসিবল হওয়া সম্ভব না, আমি খুবই কম, যদি একমাত্র ভ্যালিড রিজনস থাকে। দ্যাট মিনস হচ্ছে লাইক মানে খুব ক্লোজ কোনো রিলেটিভ মারা গেছে কিংবা কোনো কারণ তুমি খুব প্রচন্ড রকমের অসুস্থ, I mean these are the like cases which I can consider based on like situation and proof. সো এইটা হচ্ছে আমাদের কোর্সের ডেসক্রিপশন। আরেকটা কমন জিনিস, একটা আসলে সবসময় বলি, এটা আমি প্রথমেই আজকে সবার উদ্দেশ্যে কমন ক্লিয়ার করে দিতে চাই। স্যার আমি প্রবেশনে আছি, কিংবা স্যার দিস ইজ মাই রিটেক কোর্স, I mean I must get a good marks or something. I mean these words don't carry a meaning at all. ঠিক আছে, আমার কাছে এই সেন্টেন্সেস কোনো মানে রাখবে না। Again I'm saying, স্যার আমি প্রবেশনে আছি, কিংবা স্যার দিস ইজ মাই রিটেক কোর্স, আমাকে ভালো গ্রেড দেন। সো এই সমস্ত অ্যাপিল আসলে কোনো এফেক্ট ফেলবে না, হ্যাঁ। সো আই ক্যান নট চেঞ্জ মার্কস, আই ক্যান নট লাইক আমি কাউকে স্পেশাল কাউকে অনুগ্রহ করে কোন একটা তাকে কিছু তো এক্সট্রা মার্কস দিয়ে দিব, দিস ইজ নট পসিবল অ্যাট অল। তোমরা এই ধরনের রিকোয়েস্ট কখনোই করবে না, এবং এই ধরনের রিকোয়েস্ট করলে আসলে আমি এক ধরনের বিরক্তই হই, হ্যাঁ। সো আই মিন এই ধরনের রিকোয়েস্ট করবা না। সো হোয়াট এভার ইউ উইল গেট বাই ইয়োরসেলফ। সো তুমি কষ্ট করবা, তুমি কষ্ট করে যা মার্ক অ্যাচিভ করবা, দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর ডান। সো তুমি ওইটা নিয়ে হ্যাপি থাকতে হবে তোমাকে। আমি তোমাকে এক্সট্রা মার্ক দিব তার কোনো সুযোগ নাই, ওকে, কোনো রকমের সুযোগ নাই। ওকে, তো আমি এটা একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি at the beginning of the class, because last সমস্ত সেমিস্টারেই এরকমই হয়, দেখা গেছে যে প্রবাবলি আমি হয়তো আগে থেকে বলি নাই, সে কারণে এরকম রিকোয়েস্ট আসে, বাট রিকোয়েস্ট আসার পর আমি একটাই অ্যান্সার দিই যে দিস ইজ নট ইথিক্যালি কারেক্ট। একটা স্টুডেন্ট যে সারা টার্ম নিজে নিজে পড়েছে, কষ্ট করে পড়ে সে এ মাইনাস পেলো, কিংবা বি প্লাস পেলো, কিংবা এ প্লাসই পেলো, কিংবা সরি এ প্লাস না, মানে আমি এ পেলো, আরেকজন তুমি শুধু আমাকে রিকোয়েস্ট করবা, আর তোমার রিকোয়েস্ট তোমার সিচুয়েশনের উপর বেস করে আমি জাস্ট তোমাকে এক্সট্রা 10 মার্ক, এক্সট্রা 5 মার্ক দিয়ে দিব,
দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ফেয়ার টু আদার স্টুডেন্টস, ঠিক আছে, সবার জন্য এটা ফেয়ার না। সো এই জন্য ইথিক্যালি অ্যাজ ইট ইজ নট আ রাইট থিং টু ডু, সো আমি কখনোই এই কাজটা করতে পারবো না এবং আমাকে রিকোয়েস্টও করবো না। সো ইফ ইউ নিড গুড মার্কস, you have to be serious from the beginning. If you need good marks, you have to be serious from the beginning. আচ্ছা, সো আমরা CSE 215 অবজেক্ট অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2, সো এখানে আসলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আইডিয়াটা এটা একটু ডিফিকাল্ট। I wouldn't say, I mean, this is like a very straightforward thing. It's too difficult. সেজন্য তোমরা একটু দুটো কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে খুব অ্যাটেন্টিভলি ক্লাসটা ফলো করতে হবে। আমি অনেক কিছুই পড়াবো যেটা তোমার কাছে মনে হবে যে কি বলতেছে, হ্যাঁ কিছুই তো বুঝতেছি না। প্রথম বিশেষ করে মনে হবে যে সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে, যে বলে না তোমরা বলো মাঝে মাঝে এন্টেনার উপর দিয়ে যাচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, প্রথম মনে হবে যে কিছুই তো বুঝি না, বাট ইয়েস, উইথ some due course of time, you will actually get it. হ্যাঁ, সো প্রথম কিছু জিনিস মুখস্থ করে ফেলতে হবে, দেন আমরা আসলে লাস্টে গিয়ে বুঝবো যে ও আচ্ছা এই কারণে এই জিনিসটা হয়েছিল। হ্যাঁ, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, this is a little bit difficult idea as well, I know, from my own personal experience. আমার নিজের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মিনিং বুঝতে 1.5 বছর 2 বছর সময় লাগছে। সো বেসিক্যালি আমি লাইক ফার্স্ট ইয়ারে আমাদেরকে পড়ানো হতো, বুয়েটে ছিলাম আমি, তো ফার্স্ট ইয়ারে আমাদেরকে জাভা পড়ানো হতো, বাট আমি যখন পড়ানো হয়েছে, হ্যাঁ আমি স্যার যা পড়াচ্ছে সেটা অনেকটা কিছুটা মুখস্থ করে লিখে দিচ্ছি, কিংবা মানে খুব একটা না বুঝে লিখে দিচ্ছি, হালকা কিছু বুঝতে পারতেছি লিখে দিচ্ছি, হ্যাঁ এইভাবে করে পার পেয়ে গেছি। বাট আমি আসলে আমার নিজের কাছে বিরক্ত লাগতো যে আমি আসলে অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারতেছিলাম না, যে মানে কেন এরকম হচ্ছে কিংবা কিভাবে কাজ হচ্ছে, প্রোগ্রামিংটা আসলে কিভাবে হচ্ছে। বাট এনিওয়ে, সো সেকেন্ড ইয়ারের লাস্টে গিয়ে হঠাৎ করে আমার মাথায় পুরো জিনিসটা ঢুকে গেছে যে ও আচ্ছা এই কারণে এইভাবে লিখেছিলাম, এইভাবে করে কাজ হচ্ছে। সো এই জিনিসগুলো, এইটাও হয়তো তোমাদের ক্ষেত্রেও এরকম হবে যে প্রথম আমি এখন যখন পড়াচ্ছি প্রথম জিনিসটা একটু কঠিন লাগতে পারে, বাট নেক্সট তুমি যখন আবার পড়বা হয়তো, কিংবা নেক্সট তুমি ডাটাবেস কোর্সটা, সরি নট ডাটাবেস, ডাটা স্ট্রাকচার কোর্সটা যখন করবা, তখন হয়তো তোমার আইডিয়াটা হঠাৎ করে ক্লিক করবে যে ও আচ্ছা সফটওয়্যার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এভাবে কাজ করে। সো তোমাদের যদি সেটাই বলছি, তোমাদের প্রথম বুঝতে একটু কষ্ট হতে পারে, বাট প্রিভেইল উইথ মি, মানে আমার সাথে থাকবা, আমি কি বলছি সেই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে রাখবা, অ্যাটেনশন দিবা। So what will happen, like someday, maybe at the end of this course, I will try to make sure it, because আমার যে প্রবলেম হয়েছিল আমি ডেফিনেটলি চেষ্টা করবো যে তোমাদের যাতে ওরকম প্রবলেম না হয়। So probably by the end of this course you will understand it, that ও আচ্ছা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটার আইডিয়াটা আসলে এই, এবং এই জিনিসটা এইভাবে করে কাজ করে, এরকম। সো অ্যানাদার থিং, আমি তোমাদেরকে একটা টেন্টেটিভ শিডিউলও আপলোড করে দিয়েছি, হ্যাঁ একটা স্কেডিউল আপলোড করে দিয়েছি, ইউ চেক ইট। যদি এখানে কোনো অ্যানোমালি থাকে কিংবা ভুল থাকে তুমি আমাকে ইনফর্ম করো। সো লাইক আমাদের মানডে ওয়েডনেসডে ক্লাস হচ্ছে, সো লেকচার 1 লেকচার 2 এরকম করে দেওয়া আছে। এখানে দেখো এই যে সো 1 মার্চ মানডে আমাদের ফার্স্ট কুইজ হচ্ছে, কুইজ 1। দেন আমাদের কুইজ 2 হচ্ছে 22 মার্চ মানডে লেকচার 10 এর দিন। ওকে, সো এখানে মোটামুটি ডেটস গুলো দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট 1 দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট 1 এর প্রশ্ন দেওয়া হচ্ছে 19 মার্চ, সাবমিট করতে হবে 27 মার্চ। হ্যাঁ, সো এরকম করে কিছু ডেট দেওয়া আছে, মিড টার্মের ডেট, অ্যাসাইনমেন্ট 2 এর ডেট, কুইজ 3, দেন কুইজ 4। হ্যাঁ, এভাবে করে ডেট গুলো দেওয়া আছে। সো চেক ইট। এবং আমরা মোটামুটি এই শিডিউলটা লাইক স্ট্রিক্টলি ফলো করবো, ঠিক আছে? আমরা মোটামুটি এই শিডিউলটা চাবো যে স্ট্রিক্টলি ফলো করতে, যাতে কোনো হ্যাম্পার না হয়। বাট হতেই পারে মানে অ্যাক্সিডেন্টালি আমি কোনো কাজে মানে মানে ব্যস্ত হয়ে যেতে পারি, কিংবা আমার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কিংবা হতে পারে। সো সেই ক্ষেত্রে হয়তো আমি এটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, যে যদি লাইক কোনো চেঞ্জ করতে হয় ইমিডিয়েট, সেটার ক্ষেত্রে চেঞ্জ করে দেবো। আর এটা তোমাদেরকে আগে থেকেই দিয়ে দেওয়া, যাতে তোমরাও প্রিপারেশন নিতে পারো। কেউ যাতে না বলো যে স্যার কুইজ 1 কবে নেবেন এটা তো ডিক্লেয়ার করেন নাই, কুইজ 2 কবে নেবেন এটা তো ডিক্লেয়ার করেন নাই, আজকে কুইজ এটা তো জানতাম না। হ্যাঁ, সো বেসিক্যালি দেয়ার ইজ নো অপশন টু সে দ্যাট। এখানে মোটামুটি প্ল্যান্ড, এখানে ডিক্লেয়ার্ড কবে কোন কুইজটা হচ্ছে।
সো সেই অনুযায়ী তোমরা প্রিপেয়ার করে নেবা। এবং অ্যাকচুয়ালি ইউ উইল গিভ মি রিমাইন্ডার, ইটস ইয়োর জব টু গিভ মি রিমাইন্ডার। তোমরা হয়তো বলবো যে ফর এক্সাম্পল 19th মার্চের মধ্যে অ্যাসাইনমেন্ট 1 এর কোশ্চেন যদি না পাও, সো ইউ হ্যাভ টু রিমাইন্ড মি, স্যার আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট 1 এর কোশ্চেন এখনো দেন নাই, সো আজকেই দেন, এরকম। সো কুইজের স্যার নেক্সট দিন কিন্তু কুইজ আছে আমাদের, ইউ উইল রিমাইন্ড মি, নট মি, ওকে? আচ্ছা, সো এইটা একটা। আরেকটা হচ্ছে, আমি চেষ্টা করব মোটামুটি তোমরা যা দিবা তার 1 সপ্তাহের মধ্যে সেই মার্কসটা দিয়ে দিতে, অর্থাৎ কুইজের মার্কস, মিড টার্মের মার্কস, এগুলো আমি চেষ্টা করব 1 সপ্তাহের মধ্যেই আবার ফিডব্যাক দিতে তোমাদেরকে। কোনো কারণে তোমাদের যদি মনে হয় মার্কস কম আসছে কিংবা কোনো প্রবলেম হয়েছে, ডেফিনেটলি কাম ব্যাক টু মি। ক্লাস টাইমে নষ্ট হয়, সো ক্লাস টাইমে না করে আমাদের যে অফিস আওয়ার থাকবে, অফিস আওয়ারে আমাদের কাছে আসবা কিংবা ইমেইলে আমাকে বলবা, সো আই উইল গিভ ইউ ফিডব্যাক। হ্যাঁ, সো এটা হলো আমাদের schedule, and the other thing it was our outline. সো এই স্কেডিউল, আউটলাইন, কোর্সের এই ব্যাপারে এখন পর্যন্ত যা যা বললাম, এর উপরে কি কারো কোনো প্রশ্ন কিংবা কোনো জিজ্ঞাসা, কোনো কনফিউশন? স্যার, হ্যাঁ স্যার বইয়ের পিডিএফটা দিলে ভালো হতো। বইয়ের পিডিএফটা খুবই ইজি, আমি ইচ্ছা করলেই দিতে পারি, বাট আমি দিচ্ছি না একটা রিজনে। সো আই অ্যাকচুয়ালি ওয়ান্ট ইউ গাইজ টু লুক ফর ইট। হ্যাঁ, আমি চাই যে তোমরা বই, ইন্টারনেটে বই কিভাবে খুঁজে বের করে সেইটাও একটু শিখো আর কি। তো একদিন ট্রাই করো, তারপরে যদি তুমি না পাও নেক্সট দিন আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আরেকটা হচ্ছে কি যেন বলতে চাচ্ছিলাম, আচ্ছা, আমি যদি ভীতিকর কোনো কথা বলে থাকি তাও ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নাই। সো উই উইল, আই মিন এটা আমার ফোর্থ সেমিস্টার আই এম টেকিং দিস সিএসসি 215, সো ডেফিনেটলি লাইক ভয় পাওয়ার কিছু নাই। এবং পাস্ট রেজাল্টস যা বলে, স্টুডেন্টরা ভালোই মার্কস পেয়েছে, কেউ আনহ্যাপি হয়েছে বলে মনে হয় না। হ্যাঁ, 2-1 জন ওই যে বললাম যে তুমি লাস্টের দিন এসে বলবা স্যার আমার প্রবেশন ছিল, আমাকে একটু দেখেন, কিংবা স্যার আমি রিটেক নিয়েছিলাম, আমাকে একটু ভালো মার্কস দেন, তাদেরকে আমাকে ডিসার্টেন করতেই হয়েছে। তো মানে এইটা ফেরত দিতে হবে। এটা ছাড়া মোটামুটি ইন টার্মস অফ মার্কস আমি তোমাদেরকে ওইটাই বলবো, ওই যে তোমাদের ওই 3 ইডিয়টস মুভি যারা দেখেছো তার মতো আর কি, 3 ইডিয়টস মুভির মতো, যে মানে মার্কসের জন্য পড়ো না, কিছু শেখার জন্য পড়ো, মার্কস অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, মানে ওইটাই, একটু বেশি হাইথটের কথাবার্তা হয়ে গেছে, তারপরেও জিনিসটা অনেকটা এরকমই যে মার্কস নিয়ে বেশি চিন্তা করো না, try to learn something, try to understand what's object oriented programming, so you will see that you will get marks automatically and your effort will actually talk about you. হ্যাঁ, তুমি যদি এফোর্ট দাও, তুমি যদি প্রোগ্রামিং করো, করো, পার্টিসিপেট করো সবকিছুতে, সো ইউ উইল অ্যাকচুয়ালি গেট দ্য বেনিফিট অফ ইট। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ওকে, কারো কোনো প্রশ্ন আপাতত নেই। প্রশ্ন লাইক ফর্মাল ইনফর্মাল যে কোনো টাইপের প্রশ্নই করতে পারো আপাতত আজকের ক্লাসে। ওকে, সো আমি আসলে আমার ইন্ট্রোডাকশনটা পুরোপুরি দেইনি। আমি ডক্টর জিয়াউল হোসেন। সো আমি, আমার স্কুল ছিল মিরপুরে, হারম্যান মেইনার কলেজ, যারা মিরপুরে থাকো তারা হয়তো চিনো। দেন আমার কলেজ ছিল নটরডেম কলেজ। দেন আমি আন্ডারগ্রেড করি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে, 2009-এ পাশ করে বের হই। দেন আমি 2009-এ আবার চলে যাই মাস্টার্স করার জন্য লন্ডনে কুইন ম্যারি ইউনিভার্সিটিতে। সেখানে আমি ওয়্যারলেস নেটওয়ার্কসের উপরে মাস্টার্স কমপ্লিট করে দেশে আসি। খুব অল্প সময়ের জন্য গ্রামীণ ফোন আইটি, জিপিআইটি ছিল, তো জিপিআইটিতে জব করি 3-4 মান্থসের জন্য। দেন আমি আবার চলে যাই, এবার হচ্ছে ইউকেতে স্কটল্যান্ডে অ্যাবারডিন ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন, সেখানে যাই। সেখানে আমি নেটওয়ার্ক রিলেটেড রিসার্চ করি এবং 2015-এর মেতে আমি পিএইচডি কমপ্লিট করি এবং মেতে সাথে সাথে আমি ব্যাক করি বাংলাদেশে। তো ব্যাক করে আসার পরে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পার্ট টাইম লেকচারার ছিলাম সেই মুহূর্তে, 1.5 ইয়ার্সের মতো মোটামুটি পার্ট টাইম লেকচারার ছিলাম। দেন আমি আসলে আমাদের অন্য একটা কাজ, আমাদের ফ্যামিলি বিজনেসে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম।
So but again I started teaching from last year. So 2020 January থেকে আমি NSC তে জয়েন করি as a full time lecturer, actually full time assistant professor, and I started teaching. So that is my path, that is my history. জাভা আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে জাভাটাকে প্রেফার করি, আমাদের পড়ানো হয় জাভা, মানে আমি নিজেও জাভা প্রেফার করি। সো জাভা আমার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাটাকে আমার, আমি জানি না কি কারণে, হতে পারে মানে প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সে কারণে। সো জাভাটাকে আমার কাছে তুলনামূলক ইজি মনে হয়, এবং মানে এটা আমি মানে কোড করে মজা পাই আর কি, এরকম একটা ব্যাপার। সো আই লাইক জাভা। যদিও আসলে আমাদের এই কোর্সের একটা উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি টু লার্ন অ্যাবাউট দ্য কনসেপ্টস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বিভিন্ন আইডিয়া কনসেপ্ট সেগুলো শেখা। সো আমরা বেসিকটা শিখবো, অ্যাট দ্য সেম টাইম সেটা জাভাতে কিভাবে ইমপ্লিমেন্ট করে সেই জিনিসটা শিখবো। বাট তোমরা যদি আইডিয়াগুলির বেসিকটা জানো, ইউ ক্যান অলওয়েজ ইউজ ইট ইন সি প্লাস প্লাস। তুমি সি প্লাস প্লাস যখন করবা নেক্সট সেমিস্টারে, কিংবা কেউ যদি অলরেডি করে থাকো, সো ইউ উইল সি দ্যাট দ্য আইডিয়াজ আর সেম। হ্যাঁ, ক্লাস, অবজেক্ট, মেথড, ওভারলোডিং, ওভাররাইডিং, মানে বিভিন্ন আমরা শিখবো। তো এই ধরনের বিভিন্ন রকমের ফিচার আছে, যে ফিচারগুলো আইডিয়া আর সেম, শুধুমাত্র কোডটা কিভাবে লিখতে হয় সেটা দ্যাট মাইট বি লিটল বিট ডিফারেন্ট উইথ ইচ আদার। আই মিন লেখার সিনট্যাক্সটা ডিফারেন্ট, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, আদারওয়াইজ আইডিয়া ইজ দ্য সেম। সো এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেছো জাভার মাধ্যমে, আই থিঙ্ক দ্যাট মাইট বি দ্য বেস্ট চয়েস। So that is it. তোমাদের আর কারো কোনো রকমের প্রশ্ন না হলে, so we will move on to the lecture actually. Okay, so আমাদের ল্যাব কি আজকে হবে? আজকে আমাদের ল্যাবটা হচ্ছে না, প্রবাবলি নেক্সট দিন থেকে আমাদের ল্যাবটা হবে। ওকে স্যার। সো আমি আসলে হ্যাঁ বলো স্যার। আমি স্যার ল্যাব নিইনি, শুধুমাত্র থিওরি নিয়েছি। স্যার প্রজেক্ট কি স্যার থিওরির মধ্যে আছে নাকি স্যার শুধুমাত্র ল্যাবে প্রজেক্টটা হবে? শুধু ল্যাবে হবে প্রজেক্ট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আবার থিওরি আমার সাথে, ল্যাব অন্য কারো সাথে? সো বেসিক্যালি এই টার্ম থেকে আমাদেরকে এই জিনিসটা মোটামুটি, হ্যাঁ, অনেক প্রবলেম হয় স্টুডেন্টদের জন্য প্লাস টিচারদের জন্য। সো এই জন্য এই জিনিসটা মোটামুটি একটু প্রোহিবিট করা হয়েছে আর কি, হ্যাঁ, যে বলা হয়েছে যে এই জিনিসটা যাতে অ্যালাউ করা না হয়। সো এই জন্য বলছিলাম যে হ্যাঁ স্যার, আমার ল্যাব অন্য ফ্যাকাল্টিতে আছে, অন্য সাইট আছে স্যার, আমি আপনার সেকশন পাইনি। তুমি আমার সেকশন পাওনি না? আমি অ্যাকচুয়ালি জানি না তো আলটিমেটলি কি হবে। সো আমাদেরকে মানে স্টুডেন্টদের, ফর এক্সাম্পল তোমাদের উদ্দেশ্য মনে হয় চেয়ারম্যান স্যার অলরেডি বলেছিল যে এরকম যাতে না হয়। আমার কি ল্যাবে এখনো জায়গা আছে না আর জায়গা নাই? না স্যার, জায়গা নাই, খালি নেই। ওকে, আমি আসলে চেক করে দেখিনি। সো তাহলে আর কি করবা? সো ওকে, কন্টিনিউ করো। বাট অ্যাকচুয়ালি যেটা হয় বুঝছো, তোমারও একটু প্রবলেম হবে, কারণ এক এক স্যার তো এক এক ফ্লোতে পড়ায়। সো আমি যেই ফ্লোতে পড়াচ্ছি, হ্যাঁ, দেখা যাচ্ছে তার সাথে মিল পাবা না হয়তো সব ল্যাব। সো তোমার একটু প্রবলেম হবে। আবার ওই যেটা বললাম প্রজেক্টের ব্যাপারটা আছে। সো ইটস আ বিট ডিফারেন্ট। এনিওয়ে, দেখো, কন্টিনিউ করো, দেখি কি হয়। যদিও স্যার একটু বলেছিল যে মনে হয় যে এরকম যদি না হয় সেক্ষেত্রে লাইক কোর্স চেঞ্জ করো, লাইক মানে ড্রপ করো আর কি, এরকম। কিন্তু যেহেতু আসলে নিয়ে ফেলেছো, সো এখন আর কিছু করার নাই। স্যার, এটা আমার লাস্ট সেমিস্টার তো, তাই ড্রপ করতে পারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নাই। ঠিক আছে, তাহলে ওকে, কন্টিনিউ করো। জি স্যার। আচ্ছা, এইখানে জাভা অলরেডি করেছো এরকম মনে হয় আছো না? কে কে আছো? বাট জাস্ট বলতে পারো যে স্যার, মানে লাইক যার রিটেক কোর্স, এটা রিটেক কোর্স স্যার। স্যার আমাদের স্যার রিটেক স্যার। রিটেক কোর্স স্যার। Trial version. ট্রায়াল ভার্সন, মাঝখানে ট্রায়াল ভার্সন আসলো থেকে। আচ্ছা, না অন্য জিনিস। ওকে, সো এখানে হয়তো 6-7 জন আছো রিটেক, বাট ফ্রেশার্স মানে যারা প্রথম করতেছো তাদের জন্য বলি, মানে
I will just assume that this is first time for everyone. আর আমার একটা আসলে এখন আমরা ল্যাবটা ওইভাবে করতে পারি না, মানে এই কারণে, বাট আদারওয়াইজ ইফ ইট হ্যাড বিন লাইক ফেস টু ফেস ল্যাব, তাহলে আমার অবশ্য একটা কি বলে যে ফিলোসফি আছে, কিংবা আমার আসলে একটা রোগ আছে। আমার এই রোগটা হচ্ছে যে আমি সবাইকে নিয়ে শিখাবো আর কি, এই টাইপ ব্যাপার। সো দেখা যাচ্ছে যে কেউ কেউ যদি বেশি পারো, সে দেখা যায় যে বেশি পেরে সে আবার কিছুক্ষণ বসে থাকতে হয় তাকে, বিকজ এটা আসলে ল্যাবে আমি চেষ্টা করতাম, মানে আমি যখন ফেস টু ফেস করতাম তখন, বাট এখন তো পসিবল হয় না আসলে ওইভাবে, যে আমি চেষ্টা করতাম যে আমি যে টাস্কটা দিব এটা সবাই কমপ্লিট করবে। ওকে, এমন না যে যে একজন বেশি পারতেছে সেজন্য আমি আরো টাস্ক দিচ্ছি, একজন বেশি পারতেছে আমি আরো টাস্ক দিচ্ছি, নট লাইক দ্যাট। আমি যে টাস্কটা দিব সেটা সবাইকে কমপ্লিট করতে হবে। সো যারা একটু আগে আগে পারবা, দ্যাটস গুড ফর ইউ। হ্যাঁ, তোমাদের প্রতি আরো থাকবে যে তোমরা নিজেরা আর বাকিটা এক্সপ্লোর করবা। হ্যাঁ, the more you explore the more you will learn, so এদিক দিয়ে কোনো নাই, but the minimum what I will give you to do or I will expect you to do, so everyone has to do it, and I try to ensure that everyone does it. So এটা এই কারণে বললাম যে যারা একদম প্রথমবারের মতো জাভা করতেছো কিংবা ফ্রেশার্স এজ জাভা, তোমরা এরকম ভয় পেও না যে যারা রিটেকার আছে তারা বেশি পারলে স্যার কি কোর্স কঠিন করে ফেলবে কিনা। নো, I will not actually change the level of this course. কোর্সের লেভেল চেঞ্জ হবে না। কেউ যদি বেশি পারে তো সে তারটা হয়তো একটু আগে কমপ্লিট হবে, আর কেউ যদি একটু কম পারে সে হয়তো একটু পরে কমপ্লিট করবে, এই যা আর কি। ওকে, ওকে, সো আর কারো কোনো প্রশ্ন? নো, সো ইন দ্যাট কেস লেট মি ডু আ লিটল বিট অফ রিক্যাপ অফ সি। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা করব, জাভা শিখবো, কিন্তু তার আগে আমাদের একটু রিভিশন দিতে হবে আমরা সিতে যা পড়ে আসছিলাম সেই ব্যাপারগুলো। হ্যাঁ, তো আমার মনে হয় তোমাদের মধ্যে অধিকাংশেরই সেই জিনিসগুলো মনে আছে, বাট যদি মনে নাও থাকে, সো হোয়াট আই উইল আস্ক ইউ, লাইক তোমরা আজকে মানে নেক্সট ক্লাসের আগে অবশ্যই, আজকে হোক কাউকে হোক, যে একটু রিভিশন নিবা, মানে সিতে যা যা পড়েছিলা সেই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নিবা। হ্যাঁ, মানে খাতা উল্টো পাল্টে একটু দেখে নিলা যে কিভাবে করে কি করে। সো সিতে আমরা এই ধরনের কিছু শিখেছিলাম, তাই না? লাইক সিম্পল প্রোগ্রাম ওয়্যার ইউ প্রিন্ট ইউর নেম, তোমাদের নাম প্রিন্ট করতে হবে। সো এই ধরনের প্রোগ্রাম তো তোমরা লিখতে পারবাই, তাই না? মনে আছে এখনো সিএস সিনট্যাক্সটা মনে আছে? Yes, sir. Yes, sir. Yes, sir. এই ধরনের প্রোগ্রাম করেছি। দেন আমরা কন্ডিশনাল বা সিলেকশন স্টেটমেন্ট শিখেছি। কন্ডিশনাল বা সিলেকশন স্টেটমেন্ট কোনগুলো, কোন কমান্ডগুলো? If else, If else, else if. if else, Trial version. if else আছে, ঠিক আছে। সুইচ কেসও আছে আমাদের Switch একটা, হ্যাঁ, case, yes, sir. স্টেটমেন্ট সুইচ কেস। সো এটা দিয়েও আমরা আসলে এই সিলেকশন করি, অর্থাৎ হচ্ছে এই ব্লকটুকু এক্সিকিউট করবে না অন্য ব্লক এক্সিকিউট করবে, এই জিনিসটা সিলেক্ট করে সিলেকশন স্টেটমেন্ট। ওকে, সো দেন স্টেটমেন্ট ইটারেটিভ, অন্য ব্লক এক্সিকিউট করবে, এই জিনিসটা সিলেক্ট করে সিলেকশন স্টেটমেন্ট। ওকে, সো দেন উই হ্যাভ ইটারেটিভ স্টেটমেন্টস। সো ইটারেটিভ স্টেটমেন্টস মানে হচ্ছে আমাদের লুপ, যেটা খুবই কমন, আমরা সিতে অবশ্যই করে আসছি, এবং সিতে আমরা তিন ধরনের লুপ দেখেছিলাম, একটা ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। সো জাভাতেও আমাদের এই তিন রকমের লুপ আছে, কোনো সমস্যা নেই। সো এই ইটারেটিভ স্টেটমেন্টস দেখেছি। দেন আমরা শিখেছিলাম ফাংশনস। হ্যাঁ, ফাংশনস এর কথা মনে আছে মনে হয়। সো ফাংশনস হচ্ছে কি, বেসিক্যালি ইটস আ ব্লক অফ কোড, একটা ইন্ডিপেন্ডেন্ট ব্লক অফ কোড, যেটা হচ্ছে কোনো প্যারামিটার নিতে পারে, আবার সে কোনো একটা ভ্যালু রিটার্ন করতে পারে। হ্যাঁ, a piece of code অথবা a block of code that runs independently। এবং ফাংশনস এর সুবিধাটা কি এটা আমরা একটু পরে দেখব, যে মানে মাল্টিপল টাইমস ব্যবহার করা যায়, একই কোড বারবার ব্যবহার করা যায় ফাংশনস। দেন আমরা পড়ছিলাম অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে, এরকম আর কি। তো আমরা যদি একটু সি এর কোডটা রিক্যাপ করি, ফর এক্সাম্পল মনে করো এখানে আমার এখানে একটা কোড লেখা আছে মেইন। স্যার এটা কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট প্রিন্ট করে দিবে। অ্যাকচুয়ালি রিটার্ন জিরো মানে তো আসলে জিরো রিটার্ন করতেছে, হ্যাঁ, কিংবা কার কাছে রিটার্ন করতেছে, কিংবা মানে এই লাইনটা যদি আমি না লিখতাম তাহলে কি হতো? এই লাইনটা যদি না লিখি কোনো স্যার লাইন না লিখলে তো তারপরেও তো প্রোগ্রাম রানই করবে। মানে কোড ব্লকসে রান করবে, কোড ব্লকসের এক্স্যাক্টলি কোড ব্লকসে রান করে, কিন্তু সিনট্যাকটিক্যালি আসলে জিনিসটা কারেক্ট না।
আচ্ছা, প্রবলেম এখানে আমরা রিটার্ন করতেছি এই কারণে যে আমরা এখানে যে মেইন ফাংশনটা লিখতেছি, এই মেইন ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করে, একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে রিটার্ন করে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার একটা ফাংশন নাম মেইন ফাংশন, যে প্যারামিটার হিসেবে কিছুই নিচ্ছে না, সে কারণে ভয়েড মানে হচ্ছে ফাঁকা জায়গা, খোলা জায়গা। সো বেসিক্যালি এখানে প্যারামিটার হিসেবে কিছু নিচ্ছে না এই ফাংশনটা, সে কারণে ভয়েড, কিন্তু এই ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করবে। এই রিটার্ন করবে কার কাছে? সো বেসিক্যালি আসলে যে এই প্রোগ্রামটা চালাবে তার কাছে, অর্থাৎ অপারেটিং সিস্টেম যে, হ্যাঁ। সো অপারেটিং সিস্টেমের কাছে চলার পর অপারেটিং সিস্টেম আসলে এই ফাংশনটা চলবে, চলার পর সে আবার ওই অপারেটিং সিস্টেমের কাছে একটা ভ্যালু রিটার্ন করবে। কোন ভ্যালুটা রিটার্ন করবে? এই যে জিরো, এই জিরো ভ্যালুটা রিটার্ন করবে। জিরো ভ্যালুটা কেন রিটার্ন করে? কারণ অপারেটিং সিস্টেমের কাছে বলা আছে যে যদি জিরো রিটার্ন করে তার মানে হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউটেড সাকসেসফুলি, হ্যাঁ, মানে প্রোগ্রামের এক্সিকিউশনটা সুন্দর মতো শেষ হয়েছে। জিরো রিটার্ন করা মানে হচ্ছে সেটা। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই রিটার্ন স্টেটমেন্টটা একেবারে যে লাস্টে লিখবো এমন কোনো কথা নেই। আমি কিন্তু এখানেও লিখতে পারি, আমি কিন্তু রিটার্ন স্টেটমেন্টটা লাইনের কোডের মাঝখানেও লিখতে পারি। আমি এইখানে যদি রিটার্ন স্টেটমেন্ট লিখি তাহলে আমার প্রোগ্রাম এইখান থেকেই শেষ হয়ে যাবে, এইখানেই বন্ধ হয়ে যাবে। এর নিচে যে লাইন লিখলাম এগুলি কিন্তু আর এক্সিকিউট হবে না। সো এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কখনো কোনো ফাংশনের কাজ শেষ করে ফেলতে হলে আমরা রিটার্ন স্টেটমেন্টটা ব্যবহার করব, ঠিক আছে? রিটার্ন জিরো করে দিলে সে এইখান থেকেই ব্যাক করবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা জিরো ভ্যালুটা রিটার্ন করি বিকজ জিরো রিটার্ন করলে অপারেটিং সিস্টেম বুঝতে পারে যে দ্য প্রোগ্রাম এক্সিকিউটেড সাকসেসফুলি এন্ড দেয়ার হ্যাড বিন নো এরর। In terms of error, so what happens? A zero value is not returned, a negative value is returned. তো আমরা এভাবে কোড লিখতে পারি। আবার যদি কোনো এরর হয় তাহলে আমাদের কম্পাইলার মানে ওইভাবে অলরেডি সেট আপ করে দেওয়া আছে যে সে তখন -1 কিংবা -2 একটা নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে। So any negative value, if it is returned from the program, that means there had been an error. The program could not run successfully. তো ফর এক্সাম্পল মেমোরি রিলেটেড কোনো প্রবলেম যদি হয় কিংবা হয় তখন তুমি দেখবা যে তোমার কোড ব্লকস সে একটা নেগেটিভ নাম্বার প্রিন্ট করতেছে, -88,762, মানে এরকম যে কোনো একটা, কিংবা একটা বড় নাম্বার সামথিং সামথিং এরকম একটা নাম্বার প্রিন্ট করতেছে। সো দ্যাট অ্যাকচুয়ালি মিনস দ্যাট সেখানে কোনো একটা এরর হয়েছে। সো অপারেটিং সিস্টেমের কাছে বোঝানোর জন্য যে কোনো একটা মানে আমার এই প্রোগ্রামটা কি ঠিক মতো চলেছে নাকি এরর হয়েছে, সেজন্য আমরা আসলে মেইন প্রোগ্রাম থেকে এখানে একটা ভ্যালু রিটার্ন করি। আগের দিনে এই রিটার্ন স্টেটমেন্টটা ছিল না। যখন প্রথমে সি এর প্রোগ্রাম লেখা হতো তখন আমরা ভয়েডই লিখতাম, ভয়েড মেইন ভয়েড, হ্যাঁ। কিন্তু এরপরে আমাদের যে স্ট্যান্ডার্ড সি ভার্সন তৈরি হয়েছে সেই স্ট্যান্ডার্ড সি ভার্সনে বলা হয়েছে যে তুমি অবশ্যই একটা ভ্যালু রিটার্ন করো আর মেইন ফাংশনটাকে একটা ইন্টিজার রিটার্ন টাইপ রাখো, ঠিক আছে? আচ্ছা, সো এই কারণে আসলে আমরা রিটার্ন করি। আচ্ছা, আমি যদি এই প্রোগ্রামটা এক্সিকিউট করি, এই হ্যালো ওয়ার্ল্ড আর দিস ইজ সিএসই 215 এই দুটো লাইন প্রিন্ট হবে। এই দুটো লাইন কি পাশাপাশি প্রিন্ট হবে না উপরে নিচে প্রিন্ট হবে? পাশাপাশি ট্রায়াল ভার্সন পাশাপাশি প্রিন্ট হবে, হ্যাঁ। উপরে নিচে প্রিন্ট করতে হলে কি করতে হতো? একটা স্ল্যাশ এন দিতে হতো, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা এবার সেকেন্ড প্রোগ্রামটার দিকে একটু তাকাই। এখানে একটা প্রোগ্রাম দেখো তো, এই প্রোগ্রামটার আউটপুট কি হবে? আমি যদি রান করি তাহলে এই প্রোগ্রামটার আউটপুট কি? 30 শিওর? ট্রায়াল ভার্সন আচ্ছা, কে আচ্ছা, এখানে কি দিতে হবে? পার্সেন্ট এলএফ আমরা দেই হচ্ছে ডাবল নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ। আর ফ্লোট যদি ডিক্লেয়ার করি, এখানে যদি ফ্লোট ডিক্লেয়ার করি তাহলে আমরা শুধু এফ দেব। আচ্ছা, তারপর এখন ঠিক আছে? না স্যার, printf এ পার্সেন্টেজ ডি দিতে হবে স্যার। এরিয়া ইজ পার্সেন্টেজ এফ দিতে হবে, হ্যাঁ। পার্সেন্টেজ ডি দিলে কিন্তু আবার প্রিসিশন প্রবলেম হয়ে যাবে, অর্থাৎ
তোমার এরিয়ার ভ্যালু যদি মনে করো 10.34 আসে, পার্সেন্টেজ ডি দিয়ে যদি প্রিন্ট করো তাহলে সে শুধু 10 প্রিন্ট করবে। হ্যাঁ, সো তোমাকে এখানে পার্সেন্টেজ এফ দিতে হবে, তাহলে সে প্রিন্ট করবে 10.345965 এরকম। আচ্ছা, আমি যদি এখানে দশমিকের পরে দুইটা ঘর প্রিন্ট করতে চাই, এত না, পয়েন্ট পয়েন্ট টু দিতে হবে। এক্স্যাক্টলি, পার্সেন্ট পয়েন্ট টু এফ যদি দেই আমি, তাহলে সে দশমিকের পরে দুইটা ঘর প্রিন্ট করবে। ওকে, দ্যাটস গুড। একটা ভুল আমি একটু করছিলাম, আমি এখানে এমপারসেন্ট দেইনি। হ্যাঁ, আমি যদি এখানে এমপারসেন্ট না দেই তাহলেও কিন্তু একটা এরর হবে। হ্যাঁ, ভুল অ্যান্সার দেখাবে সে আর কি। ঠিক আছে, সো পার্সেন্টেজ এফ রেড নিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে মনে হচ্ছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি মনে করো আবার আরেকটা সার্কেলের রেডিয়াসের ভ্যালু প্রিন্ট করতে চাই, সো আমি আবার লিখলাম মনে করি রেড ইকুয়ালস টু 2.5। ঠিক আছে, এখন এই এর এরিয়া বের করব, তাহলে আমাকে আবার কি করতে হবে, তাহলে এরিয়া ইকুয়ালস টু 3.14 ইনটু রেড ইনটু রেড। আচ্ছা, তারপরে আবার এই কাজটা printf area is percentage to, অর্থাৎ আমি যদি সেকেন্ড টাইম আরেকটা রেডিয়াস মানে সেট পাই, আমি পাই মনে করো কোনোভাবে, সেইটার এরিয়া বের করতে গেলে আবার আমাকে এই সূত্রটা লিখতে হচ্ছে এবং আবার এই printf কমান্ডটা দিতে হচ্ছে। ওকে, সো বেসিক্যালি ইয়া, ওকে, দ্যাটস ওকে। এটা হচ্ছে আপ টু দিস পয়েন্ট। ওকে, এরপরে একটা প্রোগ্রাম দেখি, কি আছে প্রোগ্রাম দেখি, কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, এই জিনিসটা বলো তো তোমরা, এই সেকেন্ড প্রোগ্রামটা লেখো দেখি, যে রাইট আ প্রোগ্রাম দ্যাট উইল টেক অ্যান ইন্টিজার ফ্রম কিবোর্ড and will determine whether the number is even or odd. একটা নাম্বার কিবোর্ড থেকে নিবে, ইন্টিজার নাম্বার কিবোর্ড থেকে নিবে, নেওয়ার পর সে বলবে যে এই নাম্বারটা কি ইভেন নাকি অড, এই জিনিসটা বের করে দেখাবে। তোমাদের কি সবার মনে আছে যে ইভেন অড কিভাবে বের করে? ইফ এলস স্টেটমেন্ট দিয়ে তো করা যায়। ইফ এলস স্টেটমেন্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, Yes, sir. জিয়ান রায়ান, তুমি যে প্রোগ্রামটা লিখেছিলে আগের প্রোগ্রামটা, তোমার এই যে এমপারসেন্ট এ এবং এমপারসেন্ট বি এই দুটার মাঝখানে একটা কমা দিতে হবে। হ্যাঁ, কমা না দিলে এরর হবে। আচ্ছা স্যার, ওকে। আর এইখানে যদিও মনে হয় তাড়াহুড়ো করে লিখে, হ্যাঁ, স্পেলিং এর ভুলটা আছে স্যার, হ্যাঁ ওটা দেখছি। হ্যাঁ, ঠিক আছে। So I am asking to write you a program in C that will take an integer input from keyboard and will determine whether that's okay. দেখছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা লিখেছো। ইসমত সাদিক পিয়াস, জি স্যার।
আহ, তোমার প্রোগ্রামটা আমি একটু কপি করে নেই, ঠিক আছে? তোমার প্রোগ্রামটা আমি একটু কপি করে নিয়ে I will actually request you to সবাই একটু প্রোগ্রামটা দেখো, দেখে আমাকে বলো তো যে সাদিকের এই প্রোগ্রামটা কি ঠিক আছে না ভুল আছে? ভুল আছে স্যার। না, আর কি আমি দেখাচ্ছি বলেই ভুল আছে নো নাকি স্যার, আসলে ওখানে তো প্রিন্টএফে অড নাম্বার দিচ্ছে, ওটা তো অড হবে না, ভুল আছে ইভেন হবে। আর ওখানে একটা মডুলাসের পর 2 = 0 হবে স্যার। আমি তো zero দেয় নাই, স্যার। আমি ইসমত বলো না, দাঁড়াও, ইসমত বলো না, আমি একটু বাকিদের কথা শুনি আগে। হ্যাঁ হ্যাঁ, এইখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে। ওকে, আচ্ছা। এরপর আর কেউ কি, সবাই কি এটাতে একমত? এখানে তো দিতে হবে স্যার। equals to 1 দিলে তাহলে অড নাম্বার হবে স্যার, এলস ইভেন নাম্বার। আচ্ছা, এইবার ইসমত এক্সপ্লেইন করো দেখি। স্যার এটা ঠিক আছে স্যার। আমি এখানে জাস্ট রিমাইন্ডার বের করতেছি, এ এম্পারসেন্ট যখন আমি 2 দিচ্ছি তখন আমার রিমাইন্ডার ক্যালকুলেশন করতেছি। সো এই ক্ষেত্রে আমি তো 0 এর সাথে কম্পেয়ার করতেছি না, তো রিমাইন্ডার আসলে আমার অড হবে। আদারওয়াইজ যদি আমি 0 এর সাথে যখন কম্পেয়ার করতাম তখন তাহলে আমি অডের জায়গায় লিখে দিতাম ইভেন, ইলসে দিতাম তখন অড। যেহেতু আমি এখানে জাস্ট রিমাইন্ডার বের করতেছি, আমার নেগেটিভ, সো আমার এখানে ইফ এর ভিতরে যে কন্ডিশনটা আসতেছে সেটার ফ্ল্যাগ হবে 1। সো সেই ক্ষেত্রে আমার এর জন্য অড নাম্বার আমি প্রথমে রাখছি। ইসমতের এক্সপ্লেনেশন ঠিক আছে, কিন্তু যা এক্সপ্লেন করছো সেটা মনে হয় আর কেউ বোঝে নাই। হ্যাঁ, আমি এবার একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, ইসমতের প্রোগ্রামটা আমি আসলে আমি হয়তো তোমাদেরকে দেখাতাম একটু পরে। ইটস গুড যে ও আসলে দেখাইছে। তোমাদেরকে একটা জিনিস একটু ই করি। ফর এক্সাম্পল, আমরা যখন এভাবে লিখি, ফর এক্সাম্পল ইফ এর ভেতরে এভাবে লিখি, ইফ এ ইজ গ্রেটার দেন 5, ঠিক আছে? সিতে আসলে কি হয় জানো, সি বলি কিংবা জাভা বলি, জাভাতে এটা আরো বেশি হয়। সিতে কিংবা জাভাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওরা যেটা করে, এই জিনিসটাকে সে এভালুয়েট করে। হ্যাঁ, এই জিনিসটাকে সে এভালুয়েট করে। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে, লজিক্যাল এক্সপ্রেশন। সো এই লজিক্যাল এক্সপ্রেশনটাকে সে এভালুয়েট করে সে একটা ইন্টিজার ভ্যালু বের করে। ওকে, এভালুয়েট করে সে একটা ইন্টিজার ভ্যালু বের করে। এখন আমার এর ভ্যালু যদি 10 হয়, তাহলে এ গ্রেটার দেন 5, সরি স্মল এ হবে, এ গ্রেটার দেন 5, এই জিনিসটা তাকে 1 রিটার্ন করবে, 1, ঠিক আছে? এই জিনিসটাকে এভালুয়েট করে আমি আসলে পাবো হচ্ছে 1। আর যদি এর ভ্যালু আমার যদি আমার 3 হয়, তাহলে এ বড় হতে হয়, এ গ্রেটার দেন 5, এই জিনিসটাকে এভালুয়েট করে আমি পাবো হচ্ছে 0। অর্থাৎ যখন আমার কন্ডিশনটা সত্যি হবে, সত্যি হওয়ার পরে আমি 1 পাবো। আর কন্ডিশনটা যদি মিথ্যা হয় তখন আমি এইখানে 0 পাবো, ঠিক আছে? সো সত্যি হলে 1 পাবো আর মিথ্যা হলে 0 পাবো। সো এইখানে ইফ মনে করে এরকম, ইফ এর ভেতরে প্রোগ্রামটা লিখে দেওয়া আছে এরকম যে এইখানে যদি ইফ এর ভেতরে এভালুয়েশন করার পর কোনো ভ্যালু যদি 0 হয়, তার মানে এটা আসলে ফলস। আর এখানে যদি কোনো নন জিরো ভ্যালু হয়, 0 ছাড়া অন্য যা কোনো ভ্যালু হয়, অর্থাৎ 2 হোক, 3 হোক, 4 হোক, হ্যাঁ, যে কোনো একটা ভ্যালু হয়, নেগেটিভ হলে আবার কাজ করবে না। হ্যাঁ, নেগেটিভ না, নন জিরো পজিটিভ ভ্যালু যদি হয়, অর্থাৎ 2 অথবা 3 অথবা 1, হ্যাঁ, 1 2 3 4 যে কোনো পজিটিভ নাম্বার যদি হয় এভালুয়েট করে, তাহলে সেটাকে সে ধরবে ট্রু। সো আবার ব্যাপারটা বুঝো, ইফ এর ভেতরে যদি 0 হয় তাহলে সেটা হবে ফলস, আর ইফ এর ভেতরে যদি 1 হয় তাহলে সেটা হবে ট্রু, মানে 1 2 3 যাই হোক। আচ্ছা, এখন আমরা একটু এই প্রোগ্রামটার দিকে তাকাই, ঠিক আছে? এই প্রোগ্রামটাতে ইসমত কি লিখলো? ইসমত লিখলো হচ্ছে a%2, অর্থাৎ a মডুলাস 2। এখন এর ভ্যালুটা আমরা 3 ধরি, মনে করো 3। সো 3 কে 2 দিয়ে যদি মডুলাস করি তাহলে আমার অ্যান্সার থাকবে 1।
সো 1 হলে এই জিনিসটা ট্রু হবে, আর তখন সে প্রিন্ট করবে হচ্ছে অড নাম্বার। ওকে, তাহলে এই জিনিসটা কাজ করতেছে। আবার এর ভ্যালু আমরা 4 ধরি, 4 মডুলাস 2, অর্থাৎ 4 কে 2 দিয়ে ভাগ করে আমার ভাগশেষ কি থাকতেছে, ভাগশেষ থাকবে তখন 0। তো এখানে তখন 4 মডুলাস 2 করলে যেহেতু 0 হয়ে যাচ্ছে, তার মানে সে ধরবে এই এক্সপ্রেশনটা ফলস, আর ফলস হলে তাহলে সে এলস পার্টে চলে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে এর ভ্যালু যদি আমি 4 দেই, তাহলে সে এলস পার্টে চলে গিয়ে ইভেন নাম্বার প্রিন্ট করতেছে। সো তার মানে আমার এর ভ্যালু যে কোনো জোড় সংখ্যা হলে সে ইভেন নাম্বার প্রিন্ট করতেছে, আর এর ভ্যালু যে কোনো বিজোড় সংখ্যা হলে অড নাম্বার প্রিন্ট হচ্ছে। সো আমাদের আসলে এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এট এ টাইম দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে এখানে যে সবসময় আমাকে লজিক্যাল অপারেশন দিতে হবে, হ্যাঁ, লজিক্যাল অপারেশন, অর্থাৎ যেখানে আমি চেক করতেছি লজিক যে এই দুইটা ইকুয়াল কিনা, কিংবা গ্রেটার দেন কিনা, কিংবা স্মলার দেন কিনা, সবসময় যে লজিক্যাল অপারেশন দিতে হবে তা সত্যি না। লজিক্যাল অপারেশন না দিয়েও তুমি যদি জাস্ট কোনো একটা ভ্যালু দাও, হ্যাঁ, তাতেও ইফ কন্ডিশনটা কাজ করবে। এবং যদি 0 হয় তাহলে সে ফলস হিসেবে কাজ করবে, আর যদি 1 হয় তাহলে সে ট্রু, 1 কিংবা 1 2 3 4 যাই হোক সে ট্রু হিসেবে কাজ করবে। এই জন্য তোমরা অনেক জায়গায় প্রোগ্রামে লেখা দেখবা, বুঝছো, তারা এইভাবে প্রোগ্রাম লেখে, ইফ ফ্ল্যাগ, ঠিক আছে, তারা এইভাবে করে প্রোগ্রাম লেখে। সো ফ্ল্যাগ হচ্ছে এখানে একটা ইন্টিজার নাম্বার, হ্যাঁ, সো ফ্ল্যাগের ভ্যালু 0 হলে সে ফলস ধরে, আর ফ্ল্যাগের ভ্যালু 1 হলে এ ধরে। আবার অনেক সময় 0 কে উল্টা করে করার জন্য সে নট ফ্ল্যাগ এইভাবেও লেখে, ইফ নট ফ্ল্যাগ, ঠিক আছে। তখন সে আবার কি হবে, ফ্ল্যাগের ভ্যালু যদি 0 হয় তাহলে সে কাজ করবে, অন্যথায় কাজ করবে না। সো এরকম লেখা থাকে অনেক সময়, এটা সি তে আমরা অনেক বেশি ইউজ করি। জাভাতেও আমাদের এই ধরনের আইডিয়াটা আছে, বাট জাভাতে আমরা পড়বো পরে এই ফ্ল্যাগটা, এটা অবশ্যই তখন একটা বুলিয়ান ডাটা টাইপ হয়, এটা একটা নতুন ডাটা টাইপ যেটা আমরা পড়বো, হ্যাঁ। সো ইটস আ গুড থিং যে আমাদের এই জিনিসটা শেখা হয়ে গেল। সো একটা হচ্ছে এইটা যে ইফ এর ভেতরে সবসময় লজিক্যাল অপারেটর দিতে হবে এমন কোনো কাজ নাই, কথা নেই। আর ইফ এর ভেতরে যদি 0 থাকে তাহলে ফলস, আর যে কোনো পজিটিভ নাম্বার থাকলে সেটা ট্রু। ওকে, এখন কি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, আমি যদি এখানে নট দিতাম, বুঝতে পারছো, যে মনে করো আমি এই জায়গাটাতে এটা ভাবে লিখে এইখানে যদি আমি নট দিতাম, তাহলে আমাকে কি করতে হতো বলতো? স্যার স্টেটমেন্ট দুইটা চেঞ্জ করে দিতে হতো। হ্যাঁ, তখন এইটাকে উল্টা করে দিতে হতো, তখন এইটাকে দিতে হতো ইভেন, আর তখন এইটাকে দিতে হতো আমার অড। ব্যাপারটা কি এখন সবার কাছে ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখি আর কেউ কি লিখেছে। সালমা তাবাসসুম, আচ্ছা, ওকে, সো মনে হচ্ছে ঠিক আছে। ওকে, সো ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান যারা ট্রাই করতেছো, তাদেরকে থ্যাংক ইউ। সো এরপরে আমরা লুপস, হ্যাঁ, লুপস নিয়ে আসলে বেশি কথা না বলি, কারণ আমার মনে হচ্ছে লুপস নিয়ে তোমরা অলরেডি সিতে অনেক শিখেছো। তো আমি তোমাদেরকে বলবো যে এই যে অন্য যে প্রোগ্রামগুলো আমরা দেখতেছি না, তো প্রোগ্রামগুলো তোমরা একটু বাসায় ট্রাই করো, ঠিক আছে, বাসায় ট্রাই করো, বিকজ দিস ইজ মানে প্র্যাকটিস করার জন্য, মানে রিক্যাপ আইডিয়াটা একটু ঝালাই করে নেওয়ার জন্য। ফাংশনস তোমরা অবশ্যই বাসায় ফাংশন, সি এর যে ফাংশনের পার্টটা ছিল, ফাংশনের পার্টটা একটু ভালো করে পড়বা, বিকজ আমাদের আসলে জাভাতে এই ফাংশনের আইডিয়াটা খুব বেশি ব্যবহার হয়, ঠিক আছে। জাভাতে আমরা ফাংশনকে মেথড বলবো, আমরা পড়বো পরে। সো এই মেথড কিংবা ফাংশনস এটা খুব বেশি ব্যবহার হয়, ফাংশনস। সো এই জন্য ফাংশনসটা খুব ভালো মতো পড়বা। এখানে একটা আছে, যেমন রাইট আ প্রোগ্রাম that contains a function named find area and takes a radius of the circle and prints its area. আচ্ছা, সো এখানে বলছে যে একটা সার্কেলের রেডিয়াস নিয়ে তার এরিয়া প্রিন্ট করবে, এরকম একটা ফাংশন লেখো, হ্যাঁ। সো ফাংশনের জন্য তোমাদের যদি মনে থাকে আমাদের
একটা ফাংশন যখন আমরা ডিক্লেয়ার করব তার তিনটা পার্ট থাকে। একটা হলো প্রথম পার্টটার নাম হচ্ছে রিটার্ন টাইপ, তারপরের পার্টটার নাম হচ্ছে ফাংশন নেম, আর তারপরে আমাদের প্যারেনথেসিসের ভেতরে কিংবা ফার্স্ট ব্র্যাকেট যেটাকে তোমরা বলো, প্যারেনথেসিসের ভেতরে আমাদের থাকে প্যারামিটার লিস্ট। ঠিক আছে, প্যারামিটার লিস্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্যারামিটার লিস্ট। ওকে, সো রিটার্ন টাইপ, ফাংশন নেম, প্যারামিটার লিস্ট, এই আমার তিনটা পার্ট থাকে। তো আমাকে বলছে যে সার্কেলের এরিয়া ক্যালকুলেট করে ফাইন্ড এরিয়া, নামটাও দিয়ে দিছে, ফাইন্ড এরিয়া নামে একটা ফাংশন দেখো। সো আমি যদি চাই যে আমার এই ফাংশনটা কোনো ভ্যালু রিটার্ন করবে না, তাহলে আমি প্রথমে লিখবো ভয়েড, তারপরে আমি লিখলাম ফাইন্ড এরিয়া, আর বলেছে যে টেকস দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, অর্থাৎ প্যারামিটার হিসেবে সে সার্কেলের রেডিয়াসটা নেবে। সো আমরা যদি ফ্লোট রেডিয়াস এই নামে প্যারামিটার নিলাম, সে একটা সার্কেলের রেডিয়াস প্যারামিটার হিসেবে নিবে, নিয়ে এইভাবে করে সে প্রোগ্রামটা লিখবে। সো এইটার ভেতরে আমাদেরকে কি কাজ করতে বলা হয়েছে যে এরিয়া বের করো। সো আমি আবার একটা নিলাম, ফ্লোট এরিয়া, তারপর এরিয়া equals to 3.114 into rad তারপরে হচ্ছে প্রিন্ট করে দিলাম এইখানে। হ্যাঁ, সো প্রিন্টে area is equals to percentage f, দিয়ে দিই, সুন্দর লাগবে দেখতে, কমা এরিয়া, ফাংশনটা লিখে দিলাম। ওকে, দেখো তাহলে আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশনটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, সে কারণে সে এখানে কোনো কিছু রিটার্ন করতেছে না, নাম হচ্ছে ফাইন্ড এরিয়া, এবং সে প্যারামিটার হিসেবে একটা রেডিয়াস, সার্কেলের রেডিয়াসকে নেয়। তো এরপরে তার ভেতরে আমরা এই সূত্রটা লিখে দিলাম এবং এই লিখলাম। লাভ হচ্ছে কি, আমরা যদি এভাবে করে ফাংশন লিখে প্রোগ্রাম লিখি আমাদের কি লাভ হয়? ওই যে এর আগের প্রোগ্রামটা যদি তোমাদের খেয়াল করে দেখো, এখানে যখন দুইটা ছিল, দুইটা রেডিয়াস ছিল, ঠিক আছে, মানে আমি দুইটা সার্কেল ছিল, তো দুইটা সার্কেলের জন্য তোমার এই সূত্রটা এবং প্রিন্টের কাজটা দুইবার লিখতে হচ্ছিল। ঠিক আছে, অর্থাৎ আগের প্রোগ্রামটায় এই সেম কাজ আমাকে বারবার করতে হচ্ছিল, বাট এখন আমি কি একবার ফাংশন হিসেবে লিখে দেওয়াতে এখন আমার কি হবে, আমি জাস্ট এইখানে এই ফাংশনটাকে কল করে দেব, অর্থাৎ ফাইন্ড এরিয়া, আর প্যারামিটার হিসেবে দিয়ে দিব র্যাড এর ভ্যালুটা। ঠিক আছে, আবার এখানে র্যাড এর ভ্যালু 2.5 করে দিয়েছি, আমি আবার কল করব ফাইন্ড এরিয়া, অর্থাৎ ফাংশনটাকে কল করব, প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম র্যাড এর ভ্যালুটা। আগের প্রোগ্রামটার থেকে এই প্রোগ্রামটার ডিফারেন্সটা কি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তো আগের প্রোগ্রামটাতে যেটা করতে হচ্ছিল, আমাকে সেম কাজ বারবার করতে হচ্ছিল, বাট ইন দিস কেস আমি কি করলাম, ফাইন্ড এরিয়া এই ফাংশনের মাধ্যমে আমরা এই কাজটা করলাম। যদিও এখানে ছোট কাজ, সে কারণে এটা না করলেও হতো, বাট তুমি চিন্তা করে দেখো যে মনে করো এখানে খুব কমপ্লেক্স একটা ইকুয়েশন লিখতে হবে, হ্যাঁ, ওই যে টেলর সিরিজের কোন একটা ফর্মেশন লিখতে হবে, কিংবা ফুরিয়ার ট্রান্সফর্মের কোন একটা ইকুয়েশন লিখতে হবে, হ্যাঁ, সো এইরকম মনে করো খুব জটিল একটা ইকুয়েশন লিখতে হবে। সো এই ইকুয়েশন লেখার কাজটা, এবং এখানে অনেকগুলি কাজ, যদি তোমাকে ফাংশন না লিখে তুমি যদি এভাবে বারবার করে কোডে লিখে যেতা, তাহলে কি হতো, তোমার প্রোগ্রামটা দেখতে খুবই বিদঘুটে একটা প্রোগ্রাম হতো, এবং শুধু প্রোগ্রামটা অনেক মানে দেখতেও খুব নষ্ট হতো, এবং প্রোগ্রামটাতে কোনো ভুল হলে সেটা খুঁজে বার করতেও কষ্ট হতো। সো আমাদের যাতে সেম কোড বারবার লিখতে না হয়, সেই কারণে আমরা কি করি, আমরা ফাংশন হিসেবে সেই কোডটা লিখে ফেলি, এবং এরপরে আমার যখন প্রয়োজন আমি সেই ফাংশনটাকে কল করি, প্যারামিটার হিসেবে ভ্যালু দিয়ে দিই। আমার যখন প্রয়োজন আমি ফাংশন হিসেবে কল করি, প্যারামিটার হিসেবে ভ্যালু দিয়ে দিই। তো এই যে কাজটা করলাম, কোড রিইউজেবিলিটি, আমার কোডটাকে আমি বারবার ব্যবহার করলাম। সো এই আইডিয়াটাই কিন্তু আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অন্যতম একটা মেইন আইডিয়া, যে একই কোড যাতে আমরা বারবার ব্যবহার করতে পারি। সো এই কারণে আমাদের ফাংশনটা খুব ইম্পর্টেন্টলি ইউজ হয়, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ফাংশনটা ইম্পর্টেন্টলি ইউজ হয়। তো এই কারণে ফাংশনস এর জিনিসটা একটু খেয়াল করে দেখবা, সি এর ইসে ওইখানে রিভিশন, এখানে আরো দুটো ফাংশন আছে,
সো এই দুটো ফাংশন তোমরা তোমাদের ইজি সময় একটু আই মিন ডেফিনেটলি নেক্সট ক্লাসের আগে একটু প্র্যাকটিস করে দেখবা। তারপর অ্যারে দিয়ে প্রোগ্রাম, একটু অ্যারের এক্সাম্পল এখানে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এক্সাম্পল না, প্রোগ্রাম বলা আছে। সো এখানে এটা ছিল একটা 1 ডাইমেনশনাল অ্যারের প্রোগ্রাম, এখানে একটা 2 ডাইমেনশনাল অ্যারে অর্থাৎ 3x3 ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। সো 2 ডাইমেনশনাল অ্যারের প্রোগ্রাম। সো এরকম আমরা কিছু প্রোগ্রামও আমরা করেছি আমরা যখন সিতে ছিলাম। সো এই অ্যারের এই জিনিসটাও একটু রিভিজিট করবা, ঠিক আছে? তাহলে তোমাদের ইজি হবে। সো তোমাদের এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন থাকবে এটাই যে তোমরা এই সমস্ত মানে এখানে যে প্রোগ্রামগুলি আছে এটা নিজেরা একটু প্র্যাকটিস করবা, এবং সি এর যে লেকচারস এবং বিশেষ করে ফাংশনস এর অংশটা, তারপর যদি পয়েন্টার পড়া লাগবে না থাক, ফাংশনস, তারপর যদি স্ট্রাকচার, কেউ যদি স্ট্রাকচার পড়ে থাকো তাহলে স্ট্রাকচারের পার্টটা, ফাংশনস এবং স্ট্রাকচার, এই জিনিসগুলো তোমরা একটু মানে প্র্যাকটিস করবা এবং লেকচার দিবা, মানে লেকচারটা রিভিশন। তো আজকে আমরা এই পর্যন্তই দেখবো। নেক্সট দিন আমরা আসলে জাভার যেই মানে জাভাতে কিভাবে প্রোগ্রাম লেখে, কিভাবে লিখতে হয় সেই জিনিসটা দেখবো। আমরা আসলে মোটামুটি মুখস্থই লিখে ফেলবো, যেটা বলছিলাম যে প্রথম আমরা জাভার প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, কি করতে হয় সেই জিনিসটা আমরা মুখস্থই লিখে ফেলবো। পরে আমরা আসলে বুঝে বুঝে পড়বো যে কেন এইভাবে লিখলাম কিংবা কি কারণে এটা হয়েছিল। এটা আমি স্লাইড গুলো দিয়ে দিব ক্লাসরুমে, এই যে মানে শেষ হলেই আমার এটাকে কি বলে, আমার ক্লাস শেষ হলে আমি বেসিক্যালি স্লাইডটা এবং হচ্ছে তোমাদের এই যে এখানে রেকর্ডিং যেটা আছে এই রেকর্ডিংটা, এই দুটো জিনিস আমি দিয়ে দিব, ক্লাসরুমে আপলোড করে দেবো, ঠিক আছে?